সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রবিন চক্রবর্তী, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাটাজারি সরকারি কলেজ, চট্টগ্রাম। আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় 7, উৎপাদন ব্যয় হিসাব, যেটিকে আমরা ইংরেজিতে বলে থাকি কস্ট অ্যাকাউন্টিং। উৎপাদন ব্যয় হিসাব খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে প্রতি বছর একটি প্রশ্ন হয়ে থাকে। উৎপাদন ব্যয় হিসাবে দুটি বিবরণী রয়েছে, একটা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী, অন্যটি হচ্ছে বেতন ও মজুরি বিবরণী। আজকে আমি বেতন ও মজুরি বিবরণী নিয়ে একটি তোমাদের ক্লাস নেব, তাই বলছি ক্লাস 1। এর পরবর্তীতে আরও ক্লাস থাকবে চ্যাপ্টারের উপর। আচ্ছা, এবার শুরু করা যাক। বেতন ও মজুরি বিবরণী। বেতন ও মজুরি বিবরণী করতে গেলে আমাদের দুটি তালিকা প্রস্তুত করতে হবে। বেতন, একটা হচ্ছে বেতন তালিকা, এটাকে আমরা বলি পে রোল। একটা হচ্ছে মজুরি বিবরণী, এটাকে আমরা বলি ওয়েজেস শিট। প্রতিটা প্রতিষ্ঠানে এটাই করা হয়। যারা অ্যাকাউন্টস সেকশনে বিশেষ করে থাকেন, ওনারা এই তালিকাগুলো প্রস্তুত করে থাকেন। বেতন তালিকা, মজুরি বিবরণী, দুটো বিষয়। তাহলে আমরা এই তালিকাগুলো প্রস্তুত করার আগে একটু দেখব মজুরি কি, বেতন কি। যদিও বা দুটো একই জিনিস মনে হয়, একই মনে হলেও এদের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। আমরা একটু দেখি নিচের দিকে, মজুরি কি, বেতন কি। মজুরি উৎপাদন প্রতিষ্ঠানের কারখানায় নিয়োজিত শ্রমিকদের শারীরিক পরিশ্রমের জন্য যে পারিশ্রমিক প্রদান করা হয় তাকে মজুরি বলে। একটি ইম্পর্ট্যান্ট এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ আছে, এটা হচ্ছে শারীরিক পরিশ্রমের জন্য যে পারিশ্রমিক প্রদান করা হয়। কোন ধরনের প্রতিষ্ঠানে? উৎপাদন প্রতিষ্ঠানের কারখানায় নিয়োজিত শ্রমিকদের, এটাকে বলা হয় মজুরি। অন্যদিকে বেতন হচ্ছে সাধারণত বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ইত্যাদিতে নিয়োগকৃত কর্মকর্তা ও কর্মচারীদের নিকট থেকে সেবা গ্রহণ বাবদ প্রতি মাসে যে পারিশ্রমিক প্রদান করা হয় তাকে বেতন বলা হয়। এখানে একটি কথা না বললে নয়, এটা বিশেষ করে মানসিক শ্রমের জন্য দেওয়া হয় বেতন, এটা শারীরিক শ্রমের জন্য দেওয়া হয়। এটা দেওয়া হয় কারখানায় নিয়োজিত শ্রমিকদের, এটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ইত্যাদি নিয়োগকৃত কর্মকর্তা ও কর্মচারী। এখানে বলা হচ্ছে শ্রমিক, এখানে বলা হচ্ছে কর্মকর্তা ও কর্মচারী। তাহলে আশা করি বুঝতে পেরেছি বেতন জিনিসটা কী এবং মজুরি কী। মূলত এখানে আমরা করব একজন শ্রমিক বা একজন কর্মকর্তা একটি মাস শেষে বা একটি নির্দিষ্ট সময় শেষে কত টাকা প্রতিষ্ঠান থেকে সে নিতে পারবে, সে নিবে, আমরা মূলত ওইটাই নির্ণয় করব এখানে। আমি একটু পরবর্তী পৃষ্ঠায় যাচ্ছি। এই বেতন তালিকা প্রস্তুত করতে গিয়ে বা মজুরি বিবরণী প্রস্তুত করতে গিয়ে আমাদের কিছু বিষয় জানতে হবে। সেটি হচ্ছে, প্রথম হচ্ছে বেতন ও মজুরির উপাদানসমূহ কী। আমরা একটা অঙ্ক করতে গেলে বা একটা তালিকা প্রস্তুত করতে গেলে তার উপাদানসমূহ কী সেগুলো আমরা একটু আগে চিন্তা করে দেখি। এখানে বলা হচ্ছে বেতন ও মজুরির উপাদানসমূহ, এলিমেন্টসগুলোকে একটু দেখি। শ্রমিক বা কর্মচারীর প্রাপ্য মজুরি বা প্রাপ্য বেতন তিনটি অংশে বিভক্ত করে বেতন তালিকায় বা মজুরি তালিকায় উপস্থাপন করা হয়। উপাদানসমূহ: 1 নাম্বার 1 হচ্ছে মোট উপার্জন। মোট উপার্জন, একজন শ্রমিক বা একজন কর্মকর্তার জন্য মোট উপার্জন কি, তার মোট আয়গুলোকে বলা হচ্ছে মোট উপার্জন। একটা প্রতিষ্ঠান থেকে সে যা যা পেয়ে থাকে এটাকে মোট উপার্জন বলা হয়। নাম্বার 2 মোট কর্তন। একজন শ্রমিক শুধুমাত্র প্রতিষ্ঠান থেকে পাবে তা কিন্তু নয়, তার কাছ থেকে কেটে রাখা হয়, তার দিতে হয়, মাঝে মাঝে তার বেতন থেকে টাকা কেটে রাখা হয়, এটাকে বলে মোট কর্তন। নাম্বার 3 নিট বেতন। মোট উপার্জন, মোট কর্তন এবং নিট বেতন বা নিট মজুরি, যেটা সে প্রকৃতপক্ষে মাস শেষে পাবে। আচ্ছা, এই তিনটি উপাদান নিয়ে আমরা এক তালিকা তৈরি করব। তার এই তিনটি উপাদান নিয়ে তালিকা তৈরি করার আগে আমাদের জানতে হবে মোট উপার্জন সমূহকে, অর্থাৎ একজন শ্রমিক বা কর্মকর্তা একটি প্রতিষ্ঠানে তার আয়গুলো কী কী, তার উপার্জনগুলো কী কী একটু আমরা দেখব। প্রথমত হচ্ছে মূল বেতন বা মজুরি, যেটাকে গ্রস বলা হয়। মূল বেতন বা মজুরি, যেটাকে বলা হয় বেসিক বলা হয় মূল বেতন বা মজুরি। ওভারটাইম মজুরি, বাসস্থান ভাতা, মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা,
টিফিন বা আপ্যায়ন ভাতা, অন্যান্য ভাতা, যত রকম ভাতা আছে সবগুলো মিলে হবে একজন শ্রমিক বা কর্মচারীর জন্য উপার্জন। যত রকম ভাতা আছে, এছাড়াও অনেক রকম ভাতা এখানে আছে, আমি এখানে উল্লেখ করে নিই ভাতাগুলো। নাম্বার 2, মোট কর্তনসমূহ। মোট কর্তনসমূহ কি দেখি একটু, প্রভিডেন্ট ফান্ডে বা ভবিষ্যৎ তহবিলে কর্মীর জমা। ভবিষ্যৎ তহবিল, ভবিষ্যৎ তহবিল না, ভবিষ্যৎ তহবিল। প্রভিডেন্ট ফান্ড মানে হচ্ছে ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান। সে তার একটা ভবিষ্যৎ তহবিল থাকে, শ্রমিকদের একটা ভবিষ্যৎ তহবিল থাকে, সেখানে প্রতি মাসে তার বেতন থেকে টাকা কেটে রাখা হয়। যৌথ বীমা প্রিমিয়াম, যৌথ বীমা প্রিমিয়াম, কল্যাণ তহবিলের চাঁদা, আয়কর, অগ্রিম আদায় ইত্যাদি হচ্ছে তার জন্য কর্তন। মোট উপার্জন, মোট কর্তন। তাহলে দুটো বিষয় আমরা পেয়েছি এখানে, মোট উপার্জন আর মোট কর্তন পেয়েছি। এবার নাম্বার 3, নিট বেতন কীভাবে নির্ণয় করব। নিট বেতন মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিয়ে নিট বেতন বা মজুরি নির্ণয় করা হয়। এটা হচ্ছে নিট বেতন বা নিট মজুরি নির্ণয় করার একটা সূত্র বলতে গেলে। মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিয়ে নিট বেতন বা মজুরি নির্ণয় করা হয়। তাহলে আমরা 3টি বিষয় পেয়েছি, মোট উপার্জনগুলো কি, মোট কর্তনগুলো কি, নিট বেতন বা মজুরি কি। এবার আমি তোমাদেরকে একটা অঙ্কের সাহায্যে পুরো বিষয়টা একটু আলোচনা করছি। আমি একটি বেতন তালিকা নিয়ে আলোচনা করব আজকে। একটি বেতন তালিকা, যেটিকে বলা হয় বেতন রেজিস্টার বা পেরোল। একেও আমরা মজুরি বিবরণী করতে পারি। তাহলে আমি একটি উদাহরণের সাহায্যে দেখাচ্ছি। প্রথমে আমাদের যদি আমরা একটা বেতন তালিকা করতে চাই, অর্থাৎ একজন শ্রমিক বা একজন কর্মচারীর মাস শেষে প্রতিষ্ঠান থেকে কত পাচ্ছে, কত তার কাছ থেকে কেটে রাখা হচ্ছে, সব কিছু একটা তালিকার মাধ্যমে আমরা দেখাবো। উপরে লিখতে হবে প্রতিষ্ঠানের নাম, তারপর বেতন রেজিস্টার পেরোল, এখানে লিখব সাল, ধরি 2019 সাল। 2019 সালের জানুয়ারি মাসের জন্য ধরি জানুয়ারি মাসের জন্য আমরা শ্রমিকদের বা কর্মচারীদের একটি বেতন তালিকা তৈরি করছি। এই তালিকাটা হবে এভাবে: ক্রমিক নাম্বার, কর্মচারীর নাম, পদবি, উপার্জনসমূহের মধ্যে আমি কয়েকটি উপার্জন দিয়েছি উদাহরণ দেওয়ার জন্য: মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, ওভারটাইম ভাতা, ওভারটাইম। মোট উপার্জনগুলো এখানে লিখব, সবগুলো যোগ করে কর্তনে আছে প্রভিডেন্ট ফান্ড, কল্যাণ তহবিল, আয়কর, এগুলো এই 3টা কলাম যোগ করে মোট কর্তন আসবে। মোট উপার্জন থেকে মোট কর্তন কলাম বাদ দিয়ে আসবে নিট বেতন। এখানে চেক নাম্বার থাকবে প্রতিষ্ঠানে, এখানে প্রাপকের স্বাক্ষর থাকবে, যারা বেতনটা তুলে নিয়ে যায় ওরা এখানে স্বাক্ষর দিয়ে বেতনটা তুলে নিয়ে যাবে। এটা ম্যানুয়ালি করছি আমরা। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে আমরা একটি উদাহরণ দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। আমি ধরে নিচ্ছি একটা প্রতিষ্ঠানের 3 জন কর্মকর্তা আছে। যেহেতু বেতন আমি বলছি কর্মচারী বা কর্মকর্তা, 3 জন কর্মকর্তা আছে। প্রথম জনের নাম হচ্ছে মাইকেল, 2 নম্বর কর্মকর্তা হচ্ছে রোমিও, 3 নম্বর হচ্ছে জন। আমি 3 জন কর্মকর্তার নাম এখানে লিখেছি, মাইকেল, রোমিও, জন। এখন দেখব কে মাস শেষে কত টাকা পাচ্ছে, একটা আমরা উদাহরণের সাহায্যে দেখাচ্ছি। পদবি, সবার পদবি হচ্ছে ধরি আমরা কর্মচারী, আমি একটু লিখলাম কর্মচারী, সবাই হচ্ছে কর্মচারী। তাহলে আমি একটু এখানে দিচ্ছি। মূল বেতন ধরে নিচ্ছি 3 জনের মূল বেতন। মাইকেলের মূল বেতন হচ্ছে 10,000 টাকা, 10,000 টাকা। রোমিওর মূল বেতন ধরি আমরা 8,000 টাকা, জনের মূল বেতন ধরি আমরা 6,000 টাকা। এই বেতনে ওরা চাকরিতে জয়েন করেছে, ধরে নিলাম মূল বেতন। এটা অবশ্যই তার জন্য উপার্জন, যেহেতু সে পাবে। এবার প্রতিষ্ঠান থেকে মূল বেতনের বাইরেও তারা কিছু ভাতা পেয়ে থাকে, যেমন বাড়ি ভাড়া ভাতা, বাসস্থান ভাতা যেটাকে আমরা বলি। এই বাসস্থান ভাতা আমরা ধরে নিচ্ছি 50% বাসস্থান ভাতা পাবে। ধরে নিচ্ছি 5,000 টাকা মূল বেতনে কোনো পার্সেন্ট দেওয়া থাকলে পার্সেন্টটা মূল বেতনের উপরে কাউন্ট করা হয়। তাহলে ধরে নিচ্ছি 50% সবাই বাড়ি ভাড়া ভাতা পাবে। 10,000 টাকার 50% 5,000, 8,000-এর 50% 4,000, 6,000-এর 50% 3,000 টাকা ওরা সবাই বাড়ি ভাড়া ভাতা পেল। এবার ধরুন হচ্ছে চিকিৎসা ভাতা পাবে, চিকিৎসা ভাতা। তাহলে সবাইকে চিকিৎসা ভাতা যদি ধরে নিচ্ছি আমরা 10% চিকিৎসা ভাতা পাবে, তাহলে এই 1,000 টাকা চিকিৎসা ভাতা পেল, এই 800 টাকা চিকিৎসা ভাতা পেল, এই 600 টাকা চিকিৎসা ভাতা পেল। ওভারটাইম ভাতা, ওভারটাইম কথার অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়ের পরেও যদি
কোনো শ্রমিক বা কর্মকর্তা প্রতিষ্ঠানে সময় দিয়ে থাকে, শ্রম দিয়ে থাকে, তাকে অতিরিক্ত এই মূল বেতনের অতিরিক্ত কিছু ভাতা বা একটা সম্মানে দিয়ে থাকে, এটাকে বলা হয় ওভারটাইম ভাতা। অতিরিক্ত সময়ের জন্য যে ভাতাটা পেয়ে থাকে, প্রায় প্রতিষ্ঠানে এটা দেখা যায়, শ্রমিকরা অতিরিক্ত সময়ে কাজ করে। ধরে নিচ্ছি একজন শ্রমিক সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কাজ করবে, এটা হচ্ছে তার স্বাভাবিক সময়, স্বাভাবিক কর্মঘণ্টা। কেউ যদি 8টায় চাকরিতে এসে 4টার পরেও যদি সে 6টা পর্যন্ত কাজ করে, তাহলে তার জন্য অতিরিক্ত সময় হচ্ছে 2 ঘন্টা। এটা হচ্ছে অতিরিক্ত সময়, ওভারটাইম। এই 2 ঘন্টার জন্য তাকে অতিরিক্ত একটা ভাতা দিবে বা অতিরিক্ত একটা সম্মান দিয়ে থাকে, এটাকে বলা হয় ওভারটাইম ভাতা। তা আমরা ধরে নিচ্ছি এই মাইকেল ওভারটাইম ভাতা পাবে, 500 টাকা ওভারটাইম ভাতা পাচ্ছে। সবাই ধরে নিচ্ছি সবাই 500 টাকা করে ওভারটাইম ভাতা পাবে। তাহলে আমরা উপার্জনসমূহ পেয়ে গেছি। সব উপার্জনগুলো আমরা লিখেছি। আমরা মাইকেলের উপার্জন, রোমিওর উপার্জন, জনের উপার্জন, তাদের আর কোনো উপার্জন নাই। এক মাসে এই উপার্জনগুলো তাদের হয়েছে, 4টে উপার্জন আছে 3 জনের। তাহলে এখন আমরা মোট উপার্জন নির্ণয় করি। মোট উপার্জনের মধ্যে হচ্ছে আমরা যদি যোগ করে দেখি, এর হলো 16,500 মোট উপার্জন, মোট আয় এর। আমি মোট আয় বলছি, নিট আয় না, মোট আয় বলছি। তারপরে এর যোগ করলে হয় 8 4 12, 13,300 13,300 টাকা এ মোট উপার্জন পাচ্ছে। এবার জন পাচ্ছে 9,000 10,100 টাকা, 10,100 টাকা সে মোট উপার্জন পেল। এগুলো যদি একজন শ্রমিকের মোট উপার্জন, এটি কিন্তু সে নিয়ে যাবে না, তার থেকে এখন কেটে রাখা হবে, বিভিন্ন ফান্ডে কেটে রাখা হবে, তারপর মোট কর্তনটা আসবে। প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ডটা ধরে নিচ্ছি প্রতি মাসেই মাইকেল থেকে 500 টাকা করে কেটে রাখা হয়। এটা পরবর্তীতে তাকে দিয়ে, সে যখন রিটায়ারমেন্টে যাবে, অবসরে যাবে বা চাকরি ছেড়ে চলে যাবে, তাকে এই টাকাটা দিয়ে দেওয়া হয়, আবার দিয়ে দিবে। প্রভিডেন্ট ফান্ড এটা তার জন্য কর্তন, এই প্রতি মাসে এটা কর্তন সে পাবে পরবর্তীতে, কিন্তু প্রতি মাসে এটা তাদের জন্য কর্তন হবে। প্রতি মাসে বেতন থেকে কেটে রাখা হচ্ছে, তাই এটা কর্তন। যেহেতু আমরা 1 মাসের অঙ্ক, 1 মাসের তালিকা তৈরি করছি। এবার রোমিও, ধরে নিচ্ছি রোমিও প্রতি মাসে ওর কাছ থেকে 300 টাকা কেটে রাখা হয়, 300 টাকা ওর কাছ থেকে কেটে রাখা হয়। এবার ধরে নিচ্ছি জন থেকে ধরে নিই 100 টাকা কেটে রাখা হয় প্রভিডেন্ট ফান্ড। এক একজনের এক এক রকম প্রভিডেন্ট ফান্ড। কল্যাণ তহবিলে, ধরুন কল্যাণ তহবিলে সবাই 100 টাকা করে প্রতি মাসে মাসে দেয়, তাহলে এটা তার জন্য কর্তন, তারা দিচ্ছে, শ্রমিকরা দিচ্ছে 100 টাকা কর্তন, এটা তার জন্য। এবার আয়কর তো সবার দিতে হয়, ইনকাম ট্যাক্স, অর্থাৎ সে যা আয় করবে তার উপর একটা পার্সেন্টেজ সরকারকে দিতে হচ্ছে আয়কর। তাহলে আয়কর তার জন্য একটা কর্তন, প্রতি মাসে মাসে তার বেতন থেকে কেটে রাখছে। তাহলে আয়কর ধরে নিচ্ছি সবাই আয়কর দিচ্ছে, মনে করি এই আয়কর দিল 400 টাকা, 400 টাকা আয়কর দিল, মনে করি এই আয়কর দিল, সবাই ধরি 400 টাকা করে আয়কর দিল, ধরে দিলাম সবাই 400 টাকা করে আয়কর দিল। এবার আমরা নির্ণয় করব মোট কর্তন। যদিও এক একজনের আয়কর এক এক রকম হয়ে থাকে, তারপর আমি একটু উদাহরণটা দেওয়ার জন্য 400 টাকা লিখেছি এখানে, সবার একই রকম করে দেখিয়েছি আয়কর 400 টাকা। যদিও একজনের আয় এক এক রকম, এটা কমতেও পারে বাড়তেও পারে, আমি শুধু উদাহরণ দেওয়ার জন্য এখানে অ্যামাউন্টটা লিখেছি। মোট কর্তন হচ্ছে, আমরা কর্তন সমূহ যোগ করব, যোগ করে দেখি এর মোট কর্তন হচ্ছে, মাইকেলের মোট কর্তন হচ্ছে 1,000 টাকা, তার কাছ থেকে কেটে রাখা হবে। রোমিওর মোট কর্তন হচ্ছে 800 টাকা, 800 টাকা কর্তন করা হবে। এর মোট কর্তন হচ্ছে 600 টাকা, 600 টাকা কর্তন করা হচ্ছে। তাহলে আমরা মোট উপার্জন পেয়েছি, মোট কর্তন পেয়েছি। এখন মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ করলে আসবে নিট বেতন। একদম সহজ, 16,500 মোট উপার্জন, 1,000 মোট কর্তন, তাহলে নিট বেতন হচ্ছে 15,500, যেটা সে প্রকৃতপক্ষে মাস শেষে প্রতিষ্ঠান থেকে উত্তোলন করতে পারবে। 13,300, 800, 13,300 থেকে যদি 800 যায়, তাহলে আমরা পাচ্ছি 12,500 টাকা হচ্ছে তার রোমিও এর নিট বেতন, 12,500 টাকা। তারপর 10,100 দেখি 600 গেলে আমরা পাচ্ছি 9,500 টাকা হচ্ছে তার জন্য নিট বেতন। এই নিট বেতনটাই ওরা প্রকৃতপক্ষে প্রতিষ্ঠান থেকে নিয়ে যাবে। চেক নং এদিকে, চেক নংটা খালি থাকবে, অঙ্কে চেক নংটা দেওয়া থাকে না,
প্রাপকের স্বাক্ষর থাকবে, এটা খালি থাকবে দুইটা বক্স। নিচের দিকে একটু করে আমরা লিখব প্রস্তুতকারীর স্বাক্ষর, যেটা প্রস্তুত করেছে অ্যাকাউন্টেন্ট যিনি প্রস্তুত করবেন তার স্বাক্ষর থাকবে, এবার আমরা লিখে দিব। তারপর থাকবে অর্থ ব্যবস্থাপকের যে ফিনান্স ম্যানেজার যিনি আছেন ওনার সিগনেচার থাকবে এখানে। তারপর ক্যাশিয়ারের স্বাক্ষর, যার কাছ থেকে টাকা উত্তোলন করে নেবে তার স্বাক্ষর থাকবে। এই বেতন তালিকা হচ্ছে এটা। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে আমাকে জানাবে। পরবর্তীতে এই 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 অধ্যায়টার উপর, অর্থাৎ এই বেতন ও মজুরির উপর আমি ক্লাস 2 নিয়ে আসবো, যেখানে আরেকটি পদ্ধতি অর্থাৎ কার্যহার পদ্ধতিতে কীভাবে এটা করতে হয় সেটা দেখাবো, এবং এটা কিছু জাবেদা থাকবে, জাবেদাটা নিয়ে আলোচনা করব। যেহেতু তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে, আমি একটা আজকে নমুনা দেখিয়েছি। পরবর্তীতে ক্লাসে আমি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি সাথে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থেকো। গড ব্লেস।